দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি নুসাত আফরিন। আর দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। নীলক্ষেতে ছাপানো হয় ডাকসুর ব্যালট পেপার। নিউজ 24 এর অনুসন্ধানকে অবশেষে স্বীকার করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান। তবে প্রশাসনকে না জানিয়ে সহযোগী ভেন্ডর এই কাজ করেছে বলেও জানান তিনি। আর ভিসির দাবি, ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা কোনোভাবে প্রভাবিত করে না সুষ্ঠু নির্বাচনকে। এই ঘটনায় নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। ডাকসু নির্বাচন শুরু থেকেই নানা অভিযোগে প্রশ্নবিদ্ধ হলেও সবচেয়ে আলোচিত অভিযোগ ছিল নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর ঘটনা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই অভিযোগ বারবার অস্বীকার করলেও নিউজ 24 এর অনুসন্ধানী প্রতিবেদনের পর বিষয়টি আর গোপন রাখা যায়নি। ছাত্র সংগঠনগুলোর বারবার অভিযোগ আমলে না নিয়ে উল্টো নীলক্ষেতে ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর বিষয় অস্বীকার করে বিজ্ঞপ্তি দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। শিক্ষার্থী ছাত্র সংগঠনগুলোর দাবির মুখে রোববার সংবাদ সম্মেলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। জানান, নীলক্ষেত থেকে 22 রিম কাগজ দিয়ে 88,243টি ব্যালট ছাপানো হয়। পাশাপাশি উপাচার্য তথ্য বিভ্রাটের জন্য দায় চাপান ভেন্ডরের উপর। তারা ব্যালট প্রস্তুতকরণ প্রক্রিয়ায় ও আনা নেয়ার চুক্তি মোতাবেক সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে। ব্যস্ততার কারণে কর্তৃপক্ষকে তারা নীলক্ষেতে ব্যালট প্রিন্টিং ও কাটিং এর বিষয়টি জানাতে ভুলে যায় বলে তারা স্বীকার করে। ভিসির স্বীকারোক্তিকে প্রশাসনের বোধোদয় বলে মনে করছে ছাত্রদল সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। এই ঘটনায় নির্বাচন কমিশনের লুকোচুরি করায় ক্ষোভ জানান তারা। কোনো একটা বাজার সমিতির নির্বাচন হলেও একটা কেন্দ্রে কতগুলি ব্যালট এসেছে, কতগুলি ব্যালট ব্যবহৃত হয়েছে এবং কতগুলি ব্যালট ফেরত গিয়েছে তার একটা তালিকা থাকে। এই তালিকা এখন পর্যন্ত প্রকাশ করা হচ্ছে না। তাদের প্রশ্নের জায়গাটা ছিল যে এই যে 80% যে ভোট কাস্ট হলো, তাহলে অন্তত একটা রেস্ট্রিক্টেড বা একটা গোপনীয় পদ্ধতির ভিতরে যারা দেখতে চান ক্যান্ডিডেট ছিলেন অন্তত তারা যেন দেখতে পারেন। এটা আমার মনে হয় না যে শিক্ষার্থীদের যে ব্যক্তিগত গোপনীয়তা সেটা আসলে ক্ষুণ্ণ হয়। ব্যালট নীলক্ষেতে ছাপানোর বিষয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জবাব দেওয়া উচিত বলে মনে করেন ডাকসু নেতারা। আমরা অলরেডি জানিয়েছি যে কোনো অভিযোগ থাকলে সে অভিযোগ যেমন টু দি পয়েন্ট আসা উচিত, আবার যে কোনো অভিযোগ থাকলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইমিডিয়েট রিপ্লাই দেওয়া উচিত। আমরা যখন অভিযোগ আসছে তখন অভিযোগ মেরিট বিবেচনায় যখন যেটা রিপ্লাই দিতে হয় ইউনিভার্সিটিকে অনুরোধ জানিয়েছিলাম, ইউনিভার্সিটি সম্ভবত রিপ্লাই দিয়েছে। ঘটনায় স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্নের মুখে এখন ডাকসু নির্বাচন। শিক্ষার্থীদের দাবি, দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করতে হবে, না হলে এই নির্বাচনে বিতর্ক আরও দীর্ঘস্থায়ী হবে। ধন্যবাদ। নিউজ 24 ঢাকা। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুতি আছে। সুশীল সমাজ এবং বুদ্ধিজীবীদের সাথে সংলাপে এসব কথা জানান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, নির্বাচনী আসনের যে কোনো কেন্দ্রে কারচুপির অভিযোগ বা বিশৃঙ্খলা হলে সেই আসনের ভোট স্থগিত করা হবে। আগে নির্বাচনে সংশ্লিষ্টরা ভোট দিতে পারতেন না, এবার তারা ভোট দিতে পারবেন। দিনব্যাপী 2 পর্বের সংলাপে কমিশন কর্মকর্তারাও তাদের প্রত্যাশার কথা জানান। সুশীল সমাজ ও শিক্ষাবিদরা মনে করেন, জনগণের প্রত্যাশা পূরণই ইসির সবথেকে বড় চ্যালেঞ্জ। আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে চায় নির্বাচন কমিশন। সে লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করেছে। ইতিমধ্যে তারা প্রায় 21 লাখ মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দিয়েছে। রোববার নির্বাচন ভবনে বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী সংলাপ করেছে ইসি। নির্বাচনের আগে ও পরের পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিশনকে সাহসী সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান কর্মকর্তারা। আর কমিশনকে সিদ্ধান্ত নিতে সাহস দেখানোর আহ্বান জানান শিক্ষাবিদরা। অভিযোগগুলো খুব সিরিয়াসলি আমলে নেওয়া এবং কত দ্রুত এগুলোকে সম্পন্ন করা যায় সেইটা হচ্ছে মূল জায়গা, এবং এই ট্রানজিশনটা সফল করার উপরে নির্ভর করবে বাংলাদেশ কোন দিকে যাবে। তো কাজেই সেই দিক থেকে আগামী নির্বাচন। এ সময় বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে নারী সমাজের ভূমিকা থেকে শুরু করে উঠে আসে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বিষয়ে। দাবি উঠে নারীদের জন্য 33% আসন রাখারও। এটা আপনারা আরপিও সংশোধনের মাধ্যমে কিভাবে করবেন আপনারাই জানেন। 33%টা এটাকে নিশ্চিত করতে হবে। দিনব্যাপী সংলাপে সিইসি নাসির উদ্দিন বলেন, জনপ্রত্যাশা পূরণে গ্রহণযোগ্য নির্বাচনে কোনো ছাড় দেবে না ইসি। বলতে পারবো যে এটা মাইলফলক
ইনভেশন হবে, আমরা যে এটা আমরা যদি করতে পারি ইনশাল্লাহ করবো। ইনশাল্লাহ আমরা যে একটা সুষ্ঠু সুন্দর বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই কথা বলে যাচ্ছে। পর্যায়ক্রমে নারী সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও নিবন্ধিত রাজনৈতিক দলসহ অংশীজনদের সাথে সংলাপ করবে নির্বাচন কমিশন। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। নানা দাবিতে নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা চলছে এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলছেন, পিয়ারের দাবিতে আন্দোলনের কথা বলে আওয়ামী লীগ ফিরে আসার পথ তৈরি করা হচ্ছে কিনা সেটা গভীরভাবে ভাবতে হবে। সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টার প্রতিবাদে জাতীয়তাবাদী লেখক ফোরামের সমাবেশ ও কবিতা পাঠ কর্মসূচিতে যোগ দিয়ে নানা সময়ে আওয়ামী লীগ পুনর্বাসনে জামাতের উপর দায় দেন বিএনপি নেতারা। বলেন, মহল বিশেষ মনে করছে নির্বাচন হলে তাদের ভালো কিছু হবে না, আর তাই বোকার স্বর্গে বাস করে পিয়ারের দাবি তুলছেন তারা। যারা পিয়ার পদ্ধতির দাবি তুলছেন তাদের ভোটের মাঠে এসে জনপ্রিয়তা যাচাইয়ের চ্যালেঞ্জও ছুড়ে দেন বিএনপি নেতারা। বাংলাদেশের সরকার একটি নির্বাচন হতে হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত একটি সরকার তৈরি হতে হবে। এই সরকার এবং নির্বাচিত বাইরে কেউ যদি কোনো কিছু মনে করে চাপিয়ে দেবে সরকারের এবং জনগণের উপরে, এটি গ্রহণযোগ্য হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচনে যেতে চায় জামায়াত, তবে জুলাই সনদের ভিত্তিতে হতে হবে নির্বাচন, জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে দেখা করেছে ইউরোপীয় প্রতিনিধি দল। পরে জামায়াতের সেক্রেটারি জানান, শুধু পর্যবেক্ষণ নয়, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের কাছে সহযোগিতাও চেয়েছে দলটি। আমরা ফেব্রুয়ারিতে ইলেকশনে যেতে চাই, প্রোভাইডেড আমাদের যে রিফর্ম প্রপোজালগুলো জুলাই সনদের আইনি ভিত্তির মধ্য দিয়ে এই নির্বাচনটাই এর ভিত্তিতে হইতে হবে। তাহলে নির্বাচন ফেয়ার, ফ্রি এবং ক্রেডিবল হবে। নির্বাচন কমিশন এবং সরকার এই প্রস্তাব অ্যাকসেপ্ট করেছেন এবং প্রবাসীরা যেন ভোট দিতে পারে সেই প্রক্রিয়া অলরেডি ইলেকশন কমিশন শুরু করেছেন। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বোধনের ঘট স্থাপনের মধ্য দিয়েই শুরু হলো দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। সকালে ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় বিবিধ পূজা। দেবী দুর্গার আহ্বানের দিন আজ। ঢাক বাদ্য ও উলুধ্বনিতে মুখর মন্দির প্রাঙ্গণ। দেবীর উদ্দেশ্যে অঞ্জলি দিয়ে দেশ ও দশের মঙ্গল কামনা করা হয়। চলছে ষষ্ঠীর ব্রতপাঠ, একই সাথে প্রদীপে, ধূপে, ঢাকের তালের সাথে উলুধ্বনিতে দেবী দুর্গার আগমন হলো মর্তে। ঘটে করা হলো তার প্রাণ প্রতিষ্ঠা। আজ সায়ংকালে হবে মা দুর্গার আমন্ত্রণ ও অধিবাস। আজ ষষ্ঠীতে বেলতলায় কল্পারম্ভ ষষ্ঠী বিহিত পূজার সকল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা। ফুলে ফলে দুর্গামাকে বরণ করে নিতে প্রস্তুত আছেন ভক্তরা। মার ঘরটা বসে, তখন মাটা আসে আর কি, আমাদের স্বর্গ থেকে মর্তলোকে আসেন মা। দেশের দশের সবার মঙ্গল কামনায় আমরা পূজা করি। আজকে অঞ্জলি পাবো, এটা ভেবে খুব ভালো লাগছে। রবিবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পুষ্পাঞ্জলি নিল আগতরা, জানালো তাদের মনের কামনা। মায়ের কাছে প্রার্থনা করি যেন আমরা সবাই সব ধর্মের মানুষ এক হয়ে থাকতে পারি। খারাপ সময় যদি কারোর জীবনে যায়, তাদের যাতে সময়টা কেটে যায় আর সামনে আগানোর শক্তি দিক আমাদেরকে। দেশের সার্বিক পরিস্থিতি যাতে ভালো হয় আর একটু যাতে সবকিছু স্টেবল হয়। অসাম্প্রদায়িক বাংলাদেশে সার্বজনীন এই উৎসবের মধ্য দিয়ে মঙ্গল বয়ে আসুক, এই কামনায় বেলতলায় পূজা সম্পন্ন করলেন পুরোহিত ও আয়োজকেরা। সনাতনী পুরাণ মতে ষষ্ঠী পূজার মর্মার্থ জানালেন তারা। সব সনাতন ধর্মাবলম্বী সহ বাংলাদেশের সকল মানুষকে আমরা আমাদের পূজা উৎসবের এই আনন্দ পৌঁছে দিচ্ছি। ধর্ম যার যার, রাষ্ট্রটি সবার। এর ভিতরে কিন্তু আমার পূজার সাথে সরকার, রাষ্ট্র এবং জনগণ সার্বজনীনতা আছে। মা দুর্গা আজকে ষষ্ঠী রূপে সমস্ত আমাদের মায়েরা যারা আছে তাদের ছেলে মেয়েদের মেধা বৃদ্ধি, শিক্ষা লাভ এবং তাদের পরিপূর্ণ মঙ্গলময় জীবন তৈরি হোক, এই প্রার্থনা ছিল। আগামীকাল মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভক্তি নিষ্ঠায় মাতৃরূপে দেবী দুর্গা অধিষ্ঠিত হবেন।
ষষ্ঠীতে প্রাণ পেল দুর্গা মা, শুরু হয়ে গেছে দুর্গা উৎসব। প্রকৃতিতে এবং মানুষের মনে শান্তি বয়ে আনুক এই দুর্গাপূজা, এমনটাই প্রত্যাশা ভক্তদের। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। দর্শক, শারদীয় দুর্গোৎসবের আরও খবরাখবর জানাতে ঢাকেশ্বরী মন্দির থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার কবির। শাহরিয়ার, দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে একটু জানান আমাদেরকে। জি ফয়সাল, ধন্যবাদ আপনাকে জানাচ্ছি মহাষষ্ঠীর শারদীয় দুর্গাপুজোর শুভেচ্ছা। আপনি দেখতে পাচ্ছেন যে আজকে এই মুহূর্তে কিন্তু পেছনে কিন্তু বেশ ঢাক ঢোল এবং শঙ্খের আওয়াজ যেটি রয়েছে সেটিতে কিন্তু মুখরিত হয়ে উঠেছে এই ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ। এবং সকাল থেকেই কিন্তু যে পূজা অর্চনা ছিল সেই পূজা অর্চনা সম্পন্ন করে কিন্তু সন্ধ্যাবেলায় ঠিক একটু আগে কিন্তু শুরু হয়ে গেল সন্ধ্যার দশভূজা, বোধন এবং আমন্ত্রণ সহ অধিবাসন যে প্রক্রিয়া, যে পূজা অর্চনা সেটি কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ভক্ত অনুরাগী যারা আছেন তারা কিন্তু আসছেন, এসে কিন্তু সন্ধ্যার যে পুজোটি সেটি কিন্তু সম্পন্ন করছেন। একটু আগেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা কিন্তু এসেছিলেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি এসেছিলেন, এসে কিন্তু তিনি এই পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন এবং পরিদর্শন শেষে কিন্তু তিনি জানিয়েছেন দেশ এবং জাতিকে, বাঙালি হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে পূজা উদযাপন করে দেওয়ার জন্য, এটা সুযোগ করে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যারা আছেন সবাইকে আসলে আহ্বান জানিয়েছেন এবং দেশের যেন সর্বাত্মক মঙ্গল কামনা করে কিন্তু আসলে এখানে যেসব ভক্ত অনুরাগী যারা আছেন তারা কিন্তু দেশ এবং জাতির মঙ্গল কামনা করার জন্য কিন্তু এখানে পূজা অর্চনা শুরু করেছেন। তারা বিশ্বাস করেন যে দেবী দুর্গা তিনি মর্তে এসে সেই তাদের ভক্ত অনুরাগীর কথা শুনবেন এবং দেশ এবং জাতির জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবেন। তো এই ছিল ফয়সাল আমার কাছে থাকা সর্বশেষ। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, সব নাগরিকের নিরাপত্তা এবং সম্মান রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। কেউ যাতে নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা করতে না পারে, এ ব্যাপারে সজাগ থাকতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। দেশ জুড়ে শারদীয় দুর্গোৎসবের আমেজ, মণ্ডপে মণ্ডপে সাজ সাজ জপ, চলছে দেবী দুর্গার আরাধনা। উৎসব ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে একটি ভিডিও বার্তায় এই শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আমি শারদীয় দুর্গা পূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে জানাই আন্তরিক শুভেচ্ছা। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের একজন নাগরিক হিসেবে অপর নাগরিকের নিরাপত্তা এবং সম্মান রক্ষা করা জরুরি। দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন। উৎসব ঘিরে কেউ যাতে নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা করতে না পারে, এ ব্যাপারে সজাগ থাকার রহমান। শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসন আমলের মতন কেউ যেন কোন রকম সাম্প্রদায়িক পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতন কোনো অপচেষ্টা করতে না পারে, সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই। দেশের সনাতন ধর্মাবলম্বীদের নিশ্চিন্তে উৎসব উদযাপনের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সৌহার্দ্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। শাফিয়া ইস্তাসনা, নিউজ 24, ঢাকা। বিএনপি বিশ্বাস করে খুব শিগগিরই তথ্য কমিশন গঠিত হবে, এমন মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বলেন, আমল পরিবর্তন না হলেও সরকার দেখাতে পেরেছে সংস্কার সম্ভব। আগারগাঁওয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে দুপুরে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে তথ্য অধিকার আইনের ব্যাপারে যেসব সুপারিশ এসেছে তা বাস্তবায়নে সদিচ্ছা থাকার কথাও জানান তথ্য উপদেষ্টা। এ সময় রাজনৈতিক দল ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনার দাবি জানান টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
যারা তথ্য দিতে চান না তারা কিন্তু বলেন আমি তো আমার তো সরকার হাত পা বেঁধে দিয়েছে, আমার তো অফিসিয়াল সেক্টর আছে, কাজে আমি তথ্য দিতে পারবো না। এটা কিন্তু এক ধরনের দ্বিচারিতা, এটা কিন্তু আসলে প্রতারণামূলক। তথ্য কমিশনে আমরা একটা প্রস্তাবনা গত প্রায় 1.5 মাস আগে থেকে আমরা এটা মোটামুটি ফাইনালাইজ আমাদের দিক থেকে পাঠিয়েছি। এটা একটু দেরি হচ্ছে, বাট আমরা আশা করি যে খুব শীঘ্রই তথ্য কমিশন গঠিত হবে। 2026 সালের জন্য 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। গতবারের তুলনায় বিমান ভাড়া সহ হজের খরচ কমেছে প্রায় 18,000 টাকা। সচিবালয়ের সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা হজের প্যাকেজ ঘোষণা করে জানান, সরকারি বেসরকারি দুই মাধ্যমেই নিবন্ধন কার্যক্রম 12 অক্টোবর পর্যন্ত চলবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের 26শে মে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। এতে বাংলাদেশ থেকে সম্ভাব্য 1,27,198 জন মুসল্লি হজে যেতে পারবেন বলে সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা জানান, সরকারিভাবে 3টি হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে। প্রথম প্যাকেজ 6,90,597 টাকা, দ্বিতীয় প্যাকেজ 5,58,881 টাকা, তৃতীয় প্যাকেজ 4,67,000 টাকা। 2026 সালের হজে সৌদি প্রান্তে আবশ্যকীয় ব্যয়ের চূড়ান্ত ব্যয়ের হিসাব না পাওয়ায় বিগত বছরের খরচের ধারাবাহিকতায় সম্ভাব্য খরচ হিসাব করে প্যাকেজ প্রণয়ন করা হয়েছে। পরবর্তীতে রাজকীয় সৌদি সরকার কর্তৃক কোন খাতের খরচ বৃদ্ধি হ্রাস করা হলে কোন খাতের সে অনুসারে প্যাকেজ মূল্য বৃদ্ধি বা হ্রাস করা হবে। এছাড়া বেসরকারিভাবে সাধারণ হজ প্যাকেজের মূল্য 5,09,185 টাকা নির্ধারণ করা হয়েছে। এজেন্সির মাধ্যমে যাওয়া হজ যাত্রীদের চুক্তি মতো সেবা না দিলে কিংবা কোনো অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ধর্ম উপদেষ্টা। সিদ্ধান্ত নিয়েছি সিভিল সার্জন অথবা গভর্নমেন্ট অ্যাপ্রুভড হসপিটালের ডাক্তারের সনদ ছাড়া আমরা কাউকে হজে অ্যালাউ করব না। একজন হাজি যখনই হজে যাবেন এজেন্সির সাথে তাকে চুক্তিবদ্ধ হতে হবে। কোন মানের হোটেলে রাখবেন, কত দূরে রাখবেন, কি কি ফ্যাসিলিটিস দিবেন, এর ভিতরে ওই হাজি সাহেব মদিনায় কতদিন থাকবেন, এজেন্সির লোকদের সাথে এটা চুক্তিতে হতে হবে। আগামী বছর 70 বছরের ঊর্ধ্বে কেউ যেতে চাইলে 50 বছরের নিচে একজনকে সাথে নিতে হবে এবং ডাক্তারি সার্টিফিকেট লাগবে। 8 ফেব্রুয়ারি থেকে হজ ভিসা দেওয়া শুরু হবে। ফ্লাইট শুরু হবে 18 এপ্রিল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। স্কুল শিক্ষার্থী ধর্ষণ কাণ্ডে দুপক্ষের সংঘর্ষ সহিংসতায় এখনও উত্তাল খাগড়াছড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সদর ও 2 উপজেলায় বহাল আছে 144 ধারা। এদিকে গুইমারা উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ইউপিডিএফ এর গোলাগুলি চলছে। আর আন্দোলনের নামে সহিংসতা তৈরি করে একটি পক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ধর্ষণকাণ্ডের প্রতিবাদে গত কয়েকদিন ধরে অবরোধ, মিছিল, সমাবেশ ও সবশেষ সহিংসতার পর এখন থমথমে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি। খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় বহাল রয়েছে 144 ধারা। 7 প্লাটুন বিজিবির পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের বরাতে জানা গেছে, রোববার গুইমারা উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় পাহাড়িদের সংগঠন ইউপিডিএফ। এ সময় আহত হয় বেশ কয়েকজন। চলমান অস্থিরতার কারণে সাজেকে আটকা পড়া পর্যটকদের নিরাপত্তা দিয়ে খাগড়াছড়ি সদরে নিয়ে এসেছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদেরকে 10:30 সাজেক থেকে বের করে নিয়ে আসছে। তো আমরা দিঘিনালার আগে যে আর্মি ক্যাম্পটা আছে ওইখানে আসার পরে অনেকটা আসার পরে আবার রিটার্ন ব্যাক করে চলে যেতেছে। পরিস্থিতি খারাপ হই না, গাড়ি চলবে না। আর আমরা রাত্রে ট্যাক্সি সকাল 9টার দিকে 10টার দিকে আমরা গাড়িতে উঠছি। আন্দোলনের নামে সহিংসতা তৈরি করে একটি পক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। জেলা প্রশাসক আয়োজিত মতবিনিময় সভা শেষে এসব কথা জানান তিনি। আমরা এখন ইলেকশন ছাড়া কোনো কিছু চিন্তা করছি না। আমরা কাউকে এই সুযোগ দিতে চাই না যে ইলেকশনটা বন্ধ করো, এটা এই চিন্তা আমাদের আর নাই। আমরা অলরেডি ওই লাইনে হাঁটতেছি যে ইলেকশন করবোই আমরা ফেব্রুয়ারির মধ্যে। এদিকে খাগড়াছড়ির চলমান সংকট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ বিষয়ে আলোচনা চলছে, পরবর্তীতে জানানো হবে। আমাদের দেশের
সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আলোচনা হয়েছে। আপনারা জানেন গতকালকে একটা পার্বত্য জেলায় মানে খাগড়াছড়িতে একটা ঘটনা ঘটছে, ওইটা নিয়ে আলোচনা হয়েছে। এর আগে মঙ্গলবার সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়। এর প্রতিবাদে অবরোধ ডাকার পর প্রশাসনের পক্ষ থেকে শনিবার বেলা 2টা থেকে 144 ধারা জারি করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। সরিয়া ভিত্তিক 5 ব্যাংকের প্রশাসকের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার তাদের নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বলা হয়েছে ইউনিয়ন ও গ্লোবালের দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের 2 পরিচালক এবং ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্বে থাকবেন 3 জন নির্বাহী পরিচালক। এক্সিম ব্যাংকের দায়িত্বে থাকছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ শওকাতুল আলম, সোশ্যাল ইসলামী ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ বদিউল আলম দিদার এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন। ইউনিয়ন ব্যাংকের ডিরেক্টর মোহাম্মদ আবুল হাশেম এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের ডিরেক্টর মকসুদুল আলম। নানা তর্ক বিতর্ক পাশ কাটিয়ে অবশেষে স্বস্তির বার্তাই বইছে বিসিবির নির্বাচনে। প্রথমবারের মতো বিসিবির পরিচালক পদে নির্বাচন করতে বিসিবিতে গিয়ে ফর্ম জমা দিয়েছে ইয়াসির আব্বাস ও আসিফ রব্বানী। আর নিজের ফর্ম সহ আমিনুল ইসলাম বুলবুলের পক্ষে ফর্ম জমা নিয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। নির্বাচনী হাওয়ায় মুখরিত দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি। গত কয়েকদিনের বিতর্ক কাটিয়ে নির্বাচনে অংশ নিতে প্রতিনিধি পাঠিয়ে আবার কোনো পরিচালক পদপ্রার্থী নিজে এসেই জমা দিয়েছেন ফর্ম। প্রথমবার ইলেকশন করতে যাওয়া 2 পরিচালক পদপ্রার্থী আসিফ রব্বানী ও ইয়াসির আব্বাস বিসিবিতে এসে জানান দিয়েছেন এবারের নির্বাচনে লড়ছেন তারাও। এছাড়া তামিম ইকবাল খান, খালেদ মাসুদ পাইলট, ইফতেখার রহমান মিঠু, ইশতিয়াক সাদিক, শাহানিয়ান তানিম সহ আরো অনেকেরই ফর্ম জমা পড়েছে বিসিবিতে। উৎসব মুখরই মনে হচ্ছে, সবাই স্বতঃস্ফূর্ত, সবার মুখে হাসি দেখছি। অনেকদিন পরে সবার মুখে হাসি দেখে ভালো লাগছে। তো ইকোস্ট্রাকচারে, ইকোসিস্টেমে নিয়ে আসার জন্য আমরা কাজ করব ইনশাল্লাহ। নির্বাচন করার ক্ষেত্রে সবাই কিন্তু একমত যে আমরা নির্বাচন করব, সমঝোতার ভিত্তিতে নয়। নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রার্থীরা বলছেন বিসিবি যদি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারে তবে তারাই হবেন বিসিবির পরবর্তী পরিচালক। ঠিকমতো প্ল্যানিং করলে, রাইট পিপলগুলোকে নিয়ে আসতে পারলে আমার মনে হয় যে খুব সুন্দরভাবে ক্রিকেট অনেক উপরে যেতে পারে। আমরা নমিনেশন পেপার কিনতে পেরেছি ভালো পরিবেশে এবং জমাও দিতে পেরেছি ভালো পরিবেশে। আমরা প্রত্যাশা করব এই পরিবেশটা যাতে নির্বাচন পর্যন্ত বজায় থাকে। খসড়া ভোটার তালিকা নিয়ে নানা কথা হলেও ফাইনাল তালিকা নিয়ে সন্তুষ্ট প্রার্থীরা। নির্বাচন কমিশন বলছে সফল একটি ভোট আয়োজন করতে চান তারাও। আপনারা জানেন যে আগামী 29শে সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ করা হবে এবং আগামী 30শে সেপ্টেম্বর প্রার্থিতা বাতিলের বিষয়ে আপিল গ্রহণ ও শুনানি গ্রহণ করা হবে এবং 1 অক্টোবর আমরা সকাল 10টা থেকে 12টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে এবং ওই দিন বেলা 2টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। পূর্ব নির্ধারিত 6 অক্টোবর নির্বাচনের তারিখ এখনো বহাল রেখেছে নির্বাচন কমিশন। আসছে 2 অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে বিসিবি। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।